ঠাকুরের জ্বর হয়েছে, আমাদের সব বাচন টাচন খাওয়ানো হয়, ইয়ে হয়। আচ্ছা, এখন ঠাকুরের জ্বর হয়েছে? হ্যাঁ ঠাকুরের এখন জ্বর রয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জ্বর হয়েছে মানে ওরা এই এখন ঢুকবো। ঠিক। পুরোহিত কিন্তু চলে গেলেন মন্দিরের গর্ভগৃহে, যেহেতু জগন্নাথ দেবের এই মুহূর্তে জ্বর রয়েছে, তো উনি কিন্তু ওনার সুচিকিৎসার জন্য ওনাকে যা যা দেবার প্রয়োজন সব কিছু কিন্তু নিয়ে উনি মন্দিরের গর্ভগৃহে চলে গেলেন, এবং যাওয়ার পর কিন্তু মন্দিরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হলো। পুরো মন্দির জুড়ে কিন্তু রয়েছে বাঁকুড়ার শিল্পীদের দ্বারা তৈরি এই যে টেরাকোটার কাজ, এটা কিন্তু সম্পূর্ণ মন্দির জুড়ে রয়েছে। এটাই হচ্ছে মন্দিরের নাট মন্দির, এবং আপনি এইখান থেকে আপনি পুরো গর্ভগৃহ দেখতে পারবেন, যদিও এই মুহূর্তে গর্ভগৃহ সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এটা অমাবস্যার দিন, সামনের অমাবস্যার দিন কিন্তু খোলা হবে গর্ভগৃহ। আসুন জেনে নিই মায়েশ মন্দিরের অজানা ইতিহাস। মন্দিরের ইতিহাস নিয়ে যদি একটু কিছু বলেন, মানে মন্দিরটা কেন তৈরি হয়েছিল বা কত বছর আগে তৈরি হয়েছিল? এখন তো এই বছর 628 নম্বর বছর। ওই কোণে যে ধ্রুবানন্দ ব্রহ্মচারী, আচ্ছা, উনি মায়ের থেকে এসে গিয়েছিলেন জগন্নাথ দেবের মন্দিরে পুজো। উনি মায়েশ থেকে জগন্নাথ দেবের মন্দিরে গেছিলেন। মানে মায়ের এই যে মায়েশ যে জায়গাটার নাম, এটা আগের থেকে ছিল না মন্দির প্রতিষ্ঠার পর? আগের থেকে ছিল। আচ্ছা, এই মায়ের থেকে উনি ভগবানের ভোগ দেওয়ার জন্য পুরীকে, উনি ব্রাহ্মণ এবং সর্বত্যাগী সন্ন্যাসী। আচ্ছা আচ্ছা, উনি ওখানে ভোগ দিতে গেছিলেন। এবার পুরীর পাণ্ডারা ওনার প্রতি বিরূপ আচরণ করে। আচ্ছা, পুরীর পাণ্ডারা মানে ওনাকে ভোগ দিতে দেয়নি? ভোগ দিতে দেয়নি। আচ্ছা আচ্ছা, এখানে ভোগ নিবেদন করা ওরমভাবে হবে না। আচ্ছা আচ্ছা, সেই জন্য উনি কাঁদতে কাঁদতে তখন বলছে আমি আর এই শরীর রাখবো না। আচ্ছা, তখন জগন্নাথ ওনাকে স্বপ্ন দেয় যে যা তুই মায়েসে চলে যা গঙ্গার পশ্চিম কোলে, হ্যাঁ তুই ওখানে বসে থাকবি, দেখবি এক অমাবস্যার রাত্রিরে হ্যাঁ আমার 3টে কাঠ ভেসে আসবে। 3টে কাঠ ভেসে আসবে? 3টে কাঠেতেই নিম গাছের পদ্ম ফুল ফুটবে। নিম গাছে পদ্ম ফুল? নিম গাছে পদ্ম ফুল। আচ্ছা, সেই পদ্ম ফুল ফোটা অবস্থায় রাত্রিরে যখন উজান টানছে বান, সেই সময় ওই 3টে কাঠ ভেসে আসবে। উনি তখন সেই কাঠটা নিয়ে রেখেছিলেন। এবার গঙ্গার ধারে তখন পর্ণকুটিরে গোবিন্দের মূর্তি তৈরি করবে। তখন উনি ভাবছেন কে মূর্তি তৈরি করবে, শিল্পী কোথায় পাবো? হঠাৎ একজন এসে বললো আমি প্রভুর মূর্তি তৈরি করে দেবো। বলে হ্যাঁ বাবা করো। হ্যাঁ, প্রভুর মূর্তি তৈরি করে তাকে আর কিন্তু দেখা যায়নি, চলে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বয়ং বিশ্বকর্মায় সেই মূর্তি তৈরি করেছে। আচ্ছা, 628 বছর আগেই হ্যাঁ এই মূর্তি তিনি তৈরি করে দিয়েছেন। আচ্ছা, এই মূর্তি তাহলে আর পরিবর্তন হচ্ছে না? তখন যে মূর্তি তৈরি সেই মূর্তি কিন্তু এখনো রয়েছে? এইটাই রয়েছে। আচ্ছা, এটা ব্রহ্মদারু বাবা। আচ্ছা, পুরীর মন্দিরের জগন্নাথ পরিবর্তন হয়, হ্যাঁ আষাঢ় মাসের দেবী পরিবর্তন করা হয়, কিন্তু এখানে কোনো পরিবর্তন নেই। তো 628 বছর ধরে একই রকম রয়েছে? একই রকম, কোনো কাঠে ঘুণ নেই, কিচ্ছু নেই। আচ্ছা, ওই একই কাঠ। ভগবানের কৃপা। এ কয়েক হাজার হাজার বছর এইভাবেই থাকবে। আচ্ছা, আশা করছি আমরা, আচ্ছা, যদি আমাদের ভক্তদের বিশ্বাস থাকে। কোথা থেকে আসে জগন্নাথ দেবের স্নানের জল? রথের আগে জগন্নাথ দেবের রাজবেশ আসে রাজা কৃষ্ণচন্দ্র বাড়ির থেকে। জানুন তার প্রকৃত কারণ। কৃষ্ণচন্দ্রের বংশধরেরা আছে, মানে রাজা কৃষ্ণচন্দ্রের বংশধররা এখানে আসে? এসে ওই রথটা ওদের। আচ্ছা, এই রথটা, আচ্ছা এই রথটা রাজা কৃষ্ণচন্দ্রের ওনাদের রথ এটা? আচ্ছা, এটা এখানে কোনো অধিকারীদের রথ নয়। আচ্ছা, এটা মন্দির। তাহলে যে ট্রাস্টি বলা হচ্ছে, ট্রাস্টি কি তাহলে ওটাকেই বলা হচ্ছে? না, ট্রাস্টি হচ্ছে আলাদা। ট্রাস্টি হচ্ছে এইটা। আচ্ছা, আর ওটা হচ্ছে ওই রাজারা এসে জমিদাররা এসে প্রভুকে নিয়ে যায়, সোনার ছাতা, রূপোর ছাতা, আচ্ছা আচ্ছা, সোনার ছড়ি, হ্যাঁ গোবিন্দর নাম করতে করতে সব বৈষ্ণব সেজে হ্যাঁ গোবিন্দকে তুলে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তার আগের দিনে এই রাজবেশ দিয়ে যায় ওরা। আচ্ছা, ওরা এসে রাজবেশও দিয়ে যাবে? আচ্ছা আচ্ছা,
ওরা এসে রাজবেশ দিয়ে যায়। এই উত্তর চান হলো যে উত্তরপাড়ার রাজাদের, তারপরে রিসরাট কুমোরদের জল আছে, চন্দ্রনগরের রাজাদের জল আছে। আচ্ছা, সব সব পবিত্র জায়গা থেকে জল আসে। হ্যাঁ, ছাড়াছাড়ি বানের জল তুলে রাখা হয়, ভাদ্র মাসে ছাড়াছাড়ি বান হয়। আচ্ছা সেই আচ্ছা বানের জল তুলে রেখে এখানে পরে ওই এতদিন পর চান করানো হয়। সর্বৌষধি, মহাঔষধি, পঞ্চগব্য, হ্যাঁ পঞ্চামৃত, এই মহাঔষধি এইসব দিয়ে চান করানো। আচ্ছা আচ্ছা কর্পূর, সুগন্ধি, হ্যাঁ, হ্যাঁ। এরকম জিনিস দিয়ে। জগন্নাথ দেবের দামোদর রথে এই দামোদরের কী ভূমিকা থাকে আসুন জেনে নিই। গোপীরা যখন বারবার এসে বলছে, মা তো দেখো তোমার ছেলে চুরি করে খাচ্ছে, তোমার ছেলে চুরি করে খাচ্ছে, কেউ বলছে ননিচোর, কেউ বলছে হ্যাঁ ও মন চোর, এইসব গোবিন্দকে নানান রকমভাবে এসে যশোদাকে রিপোর্ট করে। মা তো ছেলের নিন্দা সহ্য করতে পারে। হ্যাঁ হ্যাঁ এবার তখন মা কী করেছে, ওই গোপালকে তখন না এই একটা গাছ ছিল জমল অর্জুন, জমল অর্জুন, হ্যাঁ জমল অর্জুন, হ্যাঁ, সেই জমল অর্জুন গাছে গোবিন্দকে না বেঁধে রেখেছিল। দড়ি দিয়ে বাঁধছে। আচ্ছা এবার যখনই বাঁধতে যাচ্ছে দেখে ওপর দিকে একটা ফাঁক আর নিচের দিকে একটা ফাঁক, কিছুতেই বাঁধতে পারছে না। মা একদম অতিষ্ঠ হয়ে গেছে, তখন গোবিন্দকে কিছুতেই বাঁধা যাচ্ছে না। তখন কি হবে, তখন ওই যে ভক্তি ভক্তি, আর প্রেম, হ্যাঁ এই দুটো আঙুল হচ্ছে ফাঁকটা। ও যখন ভক্তি আর প্রেম, এদিকে হচ্ছে মায়ের প্রতি সন্তানের প্রেম, হ্যাঁ হ্যাঁ, আর ভগবানের প্রতি মায়ের ভক্তি, হ্যাঁ। যে এটা যাতা জিনিস নয়। হ্যাঁ, তখন ওই দুটো এক হতে তারপরে ওই দামোদর হলো। সেই জন্য আমরা দামোদর মাস পালন করি। কার্তিক আচ্ছা, মাস হচ্ছে আচ্ছা। নিয়ম সেবার মাস। হ্যাঁ, আমরা সাধারণত বৃন্দাবনে যাই, হ্যাঁ, গিয়ে ওখানে আমরা পরিক্রমা করি। হ্যাঁ, সেই জন্যে এই দাম হচ্ছে দামোদর। দামোদর, আচ্ছা আচ্ছা হ্যাঁ, পেটে মা দড়ি দিয়ে বেঁধেছে, আচ্ছা। ছেলেকে বাঁধতে পারছে না, ওই জঙ্গল অর্জুনে বেঁধেছে। এটাই হলো মাহেশ মন্দিরের জগন্নাথ দেবের দামোদর। চন্দননগর রাজবাড়ি থেকে আসে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রার স্নানের জল। আর যে ঘোড়ার যে বলছে গঙ্গার জল নিয়ে এসে, তাহলে সেগুলো নিচ্ছে কোথায়? এই শ্রীরামপুর ঘাট থেকে কি? ওই উত্তরপাড়া থেকে আসে, উত্তরপাড়া থেকে আসছে গঙ্গার জল, রিসরা থেকে আসে, আর চন্দননগরের রাজারা, চন্দননগর রাজারা। আর যে রাজ পরিবার যারা আছে, আচ্ছা আচ্ছা, এখন তো রাজপ্রথা উঠে গেছে বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজ পরিবারের যারা আছে। ঠিক কোন সময়ে জগন্নাথ দেবের রথের চাকা চলতে শুরু করবে আসুন জেনে নিই। আচ্ছা, তাহলে রথ এখান থেকে নিয়ে যাওয়া হবে 2:30-এ, তাই তো? না, 4টের সময় রথ ছাড়বে। 4টের সময় রথ ছাড়বে, 5, 10, 4:05 বা 3:45 যখন টাইম থাকবে। আচ্ছা আচ্ছা, এটা একটা আছে তিথি, তিথি হ্যাঁ, হ্যাঁ। আছে, তো ওই তিথিটা দেখে মহেন্দ্র যোগ আচ্ছা। বা অমৃত যোগ দেখে টান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অমৃত যোগ, মহেন্দ্র যোগ কালবেলা বারবেলা থাকলে তাহলে তার আগে টান আরম্ভ হবে। আচ্ছা আচ্ছা, কালবেলা বারবেলা থাকলে টান হবে। ঠিক আছে। গোবিন্দ যদি সারাদিন কালবেলা বারবেলা দিয়ে রাখে আর ওর মধ্যেই যাবে বলে, গোবিন্দের কাছে কোনো তিথি বারবেলা কিচ্ছু নেই। ওই জন্য সব দেবতার পুজোর দিন তারিখ দেখে হয়, এর কোনো দিন তারিখ দেখে হয় না। আচ্ছা আচ্ছা, এটা একটা 9 দিনের দিন রথ হবে, 8 দিন যদি নবমী পড়েও সেরেও যায়, 8 দিনের রথ হবে না, আচ্ছা, 9 দিনের দিন রথ হবে। আচ্ছা আচ্ছা, এটা একটা নিয়ম এখানে। আচ্ছা। একাদশীও যদি থাকে সেদিন রথ হবে, একাদশীর দিনও রথ হবে? যদি আচ্ছা। 9 দিনের দিন একাদশী হয়, হ্যাঁ। তাহলেও রথ হবে। আচ্ছা, রথ হবে। আচ্ছা, রথ তাহলে 9 দিনের দিন। তাহলে উল্টো রথটা ওটা কিভাবে পড়ছে তাহলে? উল্টো অমাবস্যার দিন তো মন্দির খোলা হবে, হ্যাঁ, তারপরের দিনে 56 ভোগ হবে। তারপরের দিন 56 ভোগ। 56 ভোগ ভজঘণ্ট করে দেবে মা লক্ষ্মী, ভালো করতে পারবে না, আচ্ছা। স্বামী স্ত্রীর ঝগড়া হবে, আচ্ছা আচ্ছা, হয়ে মা উনুন টুনুন ভেঙে দিয়ে চলে যাবে। আচ্ছা, এগুলো হয় এখানে? হ্যাঁ, আচ্ছা, উনুন ভেঙে দেবে, ভেঙে দিয়ে চলে যাবে। এখানে কাঠের রান্না হয় বাবা। মন্দিরের দায়িত্বভার পিল্লাই বংশ থেকে অধিকারী বংশের হাতে। পিল্লাই বংশের যারা আছে তারাই এখন অধিকারী তারা হয়ে গেছে। তাহলে এখন অধিকারী বংশরা দেখছে মন্দির। হ্যাঁ, এখন অধিকারীরা কমলাগড় পিল্লাই। কমলেকর পিল্লাই, কেন আচ্ছা। পিল্লাই নাম হলো? তা তো বলতে পারলাম না। উনি গোবিন্দ বলছে, গোবিন্দ তোমার নামে জল আসে না চোখে, আচ্ছা। ফুল কাটা দিয়ে চোখে গুঁজে দিয়েছিল।
আচ্ছা, পিপুল কাটা দিয়ে চোখে গুঁজে দেওয়া হচ্ছে। চোখে গুঁজে দিয়ে কাঁধ বের করবে। গোবিন্দ তোমার নামে চোখে জল আসে না, এত সুন্দর নাম। হ্যাঁ, উনি সেই ভক্ত তো, পিপুল কাটা দিয়ে চোখে গুঁজে দিয়েছিল। গুঁজে দেওয়ার সেই থেকে পিল্লাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরীর জগন্নাথ মন্দিরের ন্যায় এখানেও কাঠের আঁচে রান্না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয়। জগন্নাথ দেবের ভোগ খাওয়ানো শুরু হয় কটা থেকে? 12:30 থেকে খাওয়ানো হয়, রোজ খাওয়ানো হয় তো? আচ্ছা, তার জন্য কী ব্যবস্থা করতে, যারা সাধারণ যারা আসবে কীভাবে তারা ভোগ পেতে পারে? রাত্রিবেলাতে কুপন করতে হয়। আচ্ছা, কখন করতে হবে? আর এসে কুপন জমা দিয়ে এখানে আচ্ছা, মানে দিনানিক আসলে কি কখন হয়ে যাবে? দুজনে একজনের সঙ্গে জন্য হবে। আচ্ছা, দুজনের জন্য আর অনেকজনের জন্য আগে থেকে জানাতে হবে। জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে কিন্তু জগন্নাথ দেব বাদেও কিন্তু আরও রয়েছে এরকম মা কালীর মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, যেগুলো কিন্তু বাকিগুলো সব সাইডে আপনারা এক্সট্রা কভার করতে পারবেন। বিয়ে, জন্মদিন এবং অন্নপ্রাশনে কিন্তু আপনারা এই ঘরটি ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে ট্রাস্টি থেকে পারমিশন নিতে হবে এবং অনুদান বাবদ আপনাদেরকে 1800 টাকা দিতে হবে, তবে আপনারা এই ঘরটি ব্যবহার করতে পারবেন। এবং ট্রাস্টি বোর্ডে আপনারা টাকা জমা দেওয়ার পর অবশ্যই সেখান থেকে যে রসিদটা দেবে সেটা কিন্তু সাথে রাখবেন এবং সেই রসিদটা কিন্তু এখানে দেখাতে হবে। এটা কিন্তু ট্রাস্টি বোর্ডের অফিস এবং মন্দিরের যাবতীয় পরিচালনা সমস্ত কিন্তু এই ট্রাস্টি বোর্ড থেকেই করা হয়। আপনারা যারা অনুষ্ঠানের জন্য মন্দিরের কোনো ঘরকে আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু এই ট্রাস্টি বোর্ড থেকে আপনাদেরকে পারমিশন নিতে হবে। এছাড়াও কিন্তু জগন্নাথ মন্দিরের ঠিক পাশেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বজরংবলীর মন্দির এবং মহাদেবের মন্দির। সমগ্র মন্দির জুড়ে বিস্তৃত রয়েছে বাঁকুড়া শিল্পীদের তৈরি টেরাকোটার নিখুঁত কাজ। এছাড়াও এখানে প্রতিস্থাপন করা হয়েছে রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দর মূর্তি। ইনিই হলেন মাহেশ মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী ধ্রুবানন্দ ব্রহ্মচারী। এটাই কিন্তু জগন্নাথ দেবের স্নানমঞ্চ। এখানে 1.5 মণ দুধ এবং 28 গড়া গঙ্গা জল দিয়ে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে কিন্তু এখানে স্নান করানো হয়। মন্দির পার্শ্ববর্তী এলাকা এবং স্নানমঞ্চের ঠিক সামনে বসতে শুরু হয়ে গেছে মেলার যাবতীয় দোকানপাট। শুরু হয়ে গেছে মাহেশের মেলা, পুরো গ্রাউন্ড জুড়ে কিন্তু মেলা কিন্তু বসতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু রয়েছে মাহেশের রথের একেবারে সামনে। রথের সাজানো এবং রং করা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। মাহেশ মন্দির থেকে বেরিয়ে জিটি রোড ধরে কিছুটা হাঁটা পথে এগিয়ে আসলেই পেয়ে যাবেন জগন্নাথ দেবের মাসির বাড়ি। রথের পরে জগন্নাথ দেব সাথে বলরাম ও সুভদ্রাকে তার এই মাসির বাড়িতে রাখা হয়। আমরা এই মুহূর্তে রয়েছি জগন্নাথ দেবের মাসির বাড়ি এবং রথের দিন কিন্তু জগন্নাথ দেবকে এই মন্দিরে কিন্তু রাখা হবে এবং 9 দিন পর ঠিক এইখান থেকে জগন্নাথ দেবকে নিয়ে গিয়ে তার পুনরায় তার যে মেন মন্দির মাহেশের মন্দির সেখানে কিন্তু তাকে প্রতিস্থাপন করা হবে। উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেবকে এই স্থানে রাখা হবে এবং এই সময় তাকে পোড়া পিঠা ও চালের তৈরি কেক নিবেদন করা হবে। জগন্নাথ দেবের রথকে এই বটগাছের নিচেই রাখা হয়। উল্টো রথে এখান থেকে নিয়ে গিয়ে আগের জায়গায় তাকে প্রতিস্থাপন করা হয়। সবাই কিন্তু রথ কাঠি দিয়ে তিলক করে। আচ্ছা, আর আমাদের দেখো কেমন সুন্দর হয়েছে তিলক, চরমটা